অন্যান্য যারা আছেন তাদের আমার সশ্রদ্ধ প্রণাম। বাংলাদেশ গীতা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সভায় অনেকেই অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন। একটু আগে মিটিং স্যার উনি সারমর্ম যা কথা সবই বলেছেন। তারপরে আমি বলবো ওনার কথা বলে একটা বলবো, আমরা আগের দিন করবো এই করবো যাই কিছু করি না কেন, এই গীতা পরিষদটাকে কীভাবে উত্তরোত্তর সমৃদ্ধির পথে নিয়ে যাওয়া যায় সেটার দিকে আমাদের কাজ করা উচিত। কীভাবে করতে হবে এবং এটা তৃণমূল পর্যায়ে আমরা কিভাবে পৌঁছাতে পারি এই বিষয়টা নিয়ে একটু আলোচনার বিশেষ দরকার আছে এবং আমরা যাতে করতে পারি সেদিকে আমাদের সজাগ দৃষ্টি দেওয়া উচিত। এই আমার মূল কথা। আমি আর বেশি কিছু বলতে চাই না। সকলকে আমার প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় গীতা। গীতা পরিষদের সকলকে আমার প্রিয় শ্রদ্ধা জানিয়ে আমার একটা কথা, আমি অনেক আলোচনা হয়েছে, আলোচনা করতে চাই না, আপনারা আশীর্বাদ করবেন। আমি গীতা পরিষদের জন্য অন্তত একটু কর্ম করে আমি আমার পরিচয়টাকে যাতে আলোচিত করতে পারি, তার জন্য আমি একটা উদ্যোগ নেব। নান্দাইল জেলার কমিটিটা প্রায় বিলুপ্তি হয়ে গেছে। এটা নতুন সংস্কার করে সংস্কারের পথে সাংসারিক জীবনের পাশাপাশি যেন আমি করতে পারি সেই আশীর্বাদ চেয়ে আমি আপাতত বিদায় নিচ্ছি। আপনাদের সকলকে আপনার অনুরোধ করবো যে আমার নান্দাইলের যে কমিটি, পূর্বের যে কমিটিটা বিলুপ্তি কথা কি বিলুপ্তি, আপনি দয়া করে দরকার হলে আপনি নিজের সভাপতি হয়ে ওখানকার যে একটা সংগঠনের যে কার্যক্রম আমি আপনাকে পৌঁছে দেবো, আমি নতুন করে যত তাড়াতাড়ি সম্ভব ওখানকার কমিটি থাকলে আমার আপনার তো বিভাগেও রাখছেন। হ্যাঁ কারণ আপনি ওখানে ঠিক মতো না করলে পরে এইরকম যদি আপনি মনে করেন যে ভালো একটা সভাপতি পাওয়া যায় হ্যাঁ করে নেবেন আপনি, অসুবিধা নাই। আপনার সম্পূর্ণ আপনার বিভাগ থেকে আমি কাজটা করে নিই আর আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো, আমরা যাবো জিনিসটা সুন্দর। এরপরে আমাদের ওই যে 18 বাড়ি ইউনিয়নে একটা কমিটি গঠনের চিন্তা আমরা করতেছি বা ওনারা আমি ওনাদের ফর্ম বা ওনাদের যত তাড়াতাড়ি সম্ভব হয়তো বা এখন আমাদের এই মাত্র উপস্থিত হলেন বাংলাবাদে একটা আমাদের আইনমন্ত্রী আইন সম্পাদক গৌতম চন্দ্র পাল। আপনি কিছু বলেন, আমাদের শেষ পর্যায়ে এখন আপনারই পালা না, আমাদের শেষ পর্যায়ে এখন আমরা তারপরে সভাপতি করে দেবো। আমাদের মোটামুটি সবারই বক্তৃতা দেওয়ার শেষ, শুধু আপনিই আছেন শেষ পর্যায়ে। ওই তাড়াতাড়ি তাড়াতাড়ি যাওয়া যাবে গা। হ্যাঁ তো শেষ করে দেবো। হ্যাঁ আপনার পরিচয়টা দিয়ে আপনি বলেন, যাই কিছু বলেন, অসুবিধা নাই। হ্যাঁ আমার নাম গৌতম পাল। কথা ঠিক বলবো না ঠিক করে, সম্মানিত সভাপতি সেক্রেটারি কাছে আমি এখন কিছু অনেকের কাছে আমি অনেক কিছু বলতে পারবো না। ঠিক আছে, আমি এখন আমরা মোটামুটি শেষ করতে আমাদের তাহলে আমাদের এখন সমাপ্ত বক্তব্য আমাদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নমস্কার। আপনাদের অনেক মূল্যবান কথাই শুনতেছিলাম, মুক্ত হয়ে শুনতেছিলাম, মূল্যবান কথা করেছেন। গীতা পরিষদ জেলা সমিতি কীভাবে আরও সমৃদ্ধ হতে পারে, সমৃদ্ধ করা যায়, সদস্য বৃদ্ধি করা যায়, এ ব্যাপারেও আপনারা আলোচনা করেছেন।
তো আপনারা যদি সকলেই চেষ্টা করেন ব্যক্তিগতভাবে, তাহলে আমাদের গীতা পরিষদ সমৃদ্ধ হতে থাকবে। এবং আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই 1 জন 2 জন 5 জন যেভাবেই পারেন এখানে সদস্যভুক্ত করার চেষ্টা করেন। আরেকটা কথা বলেছিলাম যে প্রতি মাসে চলেন আমরা বসে কম বেশি ধর্মীয় আলোচনা করি, এক এক দিন এক এক বিষয় আলোচনা করি, এক একজন আলোচনা করি, অথবা কয়েকজন আলোচনা করি। তাতে করে আমরা পরস্পরের মাধ্যমে কিছু না কিছু জানতে পারবো, শিখতে পারবো, বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো। এই ব্যাপারে আপনাদেরকে অনুরোধ করতে চাই। আর আগামী তারিখে যদি আপনারা একটা অনেকদিন পরে তো আমাদের আজকে বসলাম, তো প্রতি মাসে যদি আমরা বসি, তাহলে এই ব্যাপারে আমাদের আলোচনা করার সুযোগ সুবিধা হবে। মনে করেন আগামী দিন যেদিন বসবো আমরা, সেদিন আমরা গীতা সম্পর্কে আলোচনা করলাম, অথবা মা কালী সম্পর্কে আলোচনা করলাম, অথবা অবতার সম্পর্কে আলোচনা করলাম, অথবা ভগবান শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আলোচনা করলাম, ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে আলোচনা করলাম। এইভাবে আমরা মনে হয় আলোচনার মাধ্যমে এগিয়ে যেতে পারি। এবং এই ব্যাপারটাও আমার মনে হয় আপনাদেরকে একটু চিন্তা করলে ভালো হয়। এবং আজকেই সিদ্ধান্ত নেন আপনারা আগামী দিন কোন বিষয়ে আলোচনা করবেন। আমাদের মধ্যে দেখেন অনেক মতামত আছে, অনেক মত। এটা একদিকে যেমন ভালো, আরেকদিকে খারাপ। ভালো হচ্ছে এইখানে একটা স্বাধীনতা আছে, যেহেতু স্বাধীনতা বৃদ্ধি দিলেন, তুমি মন্দিরে থাকো, আমি আইতেছি। এখানে অনেক মুনি ঋষি আবির্ভাব ঘটেছে, বিভিন্ন সময় বিভিন্ন মত দিয়েছেন। সেই মতের অনুসারে আমরা এখানে অনেক মত এবং ঠিক আছে আমাদের সামনে আছে। যেমন আমরা এক একজন এক এক মত কথায় অনুসরণ করি। যেমন কেবলপুর ঠাকুরের, কেউ বাবা লোকনাথের, কেউ রামকৃষ্ণ আশ্রমের, কেউ রাম ঠাকুরের, কিন্তু মূলত আমরা এখানে একটা কথা আছে, কি শাস্ত্র নামটা ভুলে গেছি। যাই হোক, এখানে আছে যথাভিমত ধ্যানাদ্যা, অর্থাৎ তোমার যে মত তোমার পছন্দ সেই নামেই তুমি ধ্যান করতে পারো, এখানে কোনো সমস্যা নেই। ধরেন আমাদের মধ্যে বিভেদ কীরকম, কেউ কিন্তু কালী ভক্ত, আবার কেউ কৃষ্ণ ভক্ত। এখানে কালী পুজো হলে কৃষ্ণ ভক্তরা তারা আবার কালী পুজোর প্রসাদ খান, আবার কৃষ্ণ ভক্তরা তাদেরও আবার সমস্যা হয় বুঝলো। কারণ আমি বলি কি, অনেকে এরকম করে যে যারা মা কালীকে চিনে নাই, তারা ভগবান শ্রীকৃষ্ণকেই চিনে নেয়। যেমন একবার ভগবান শ্রীকৃষ্ণ রাধার সঙ্গে, শ্রীমতী রাধার সাথে লীলা বিলাস করতেছেন। এটা জটিলা দেখেছে, দেখার পরে তাড়াতাড়ি তার স্বামী, যে রাধার শ্রীমতী রাধার স্বামী আয়ান ঘোষ, তাকে সংকট দিল, দেখ তোর শ্রীমতী রাধা রানী শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা বিলাস করতেছে। এই কথা শুনে আয়ান ঘোষ ক্ষিপ্ত, একটা গদা হাতে শ্রীমতী রাধাকে সাহায্য করার জন্য, শাস্তি দেওয়ার জন্য গেছে। তিনি যে কি দেখলেন, এদিকে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী, তিনি এই অবস্থায় লীলা বিলাস করা অবস্থায় যদি আয়ান ঘোষ দেখে, তাহলে এটা অনেক তুচ্ছালোচনা হবে শ্রীমতী রাধা। তখন কী করলেন উনি, তাড়াতাড়ি কালী মূর্তি হরণ করলেন।
আর শ্রীমতী রাধারানী কালী পূজা করতেছেন। এই দৃশ্য দেখলেন আয়ান ঘোষ। দেখার পরে তার মা যে কথা বলেছিলেন জটিলা, কিন্তু তার বিপরীত দেখলেন। দেখার পরে উনি প্রণাম করে তাড়াতাড়ি চলে গেলেন। তার মানে কি যে আয়ান ঘোষ ছিলেন কালী ভক্ত, এই কালীর পূজা করতেন, কালীর ধ্যান করতেন, আরাধনা করতেন। আর রাবণ ছিলেন কৃষ্ণ কালী, কৃষ্ণ ভক্ত। এখানে ভক্ত যে যেভাবে সৃষ্টিকর্তাকে ডাকেন, যে রূপে ডাকেন, তাকে সেইভাবেই দর্শন দেন। এটা হলো আমাদের একটা ভালো দিক। আমরা যে কোনোভাবে এটা মানে করতে পারি, করতে কোনো সমস্যা নেই, কিন্তু হিংসা করার কিছু নেই। আর কালী পূজার প্রসাদ, এটা তো বললাম যে কালী পূজার প্রসাদ অনেক কিছু না, কিন্তু আমি কি বলছিলাম যে মা কালীকে চেনেন না, তিনি কৃষ্ণকে চিনেন নাই, এখন চেনার বাকি আছে। যে জন্যই মা কালী পূজা মানে মা কালী পূজা করতে হবে। এরপর তো আরেকটা কথা বলি, যত মহানম্বর খুব ব্রহ্মচারী, তিনি ছিলেন পরম বৈষ্ণব, এক মহাবৈষ্ণব। তিনি অনেকটাই বৈশিষ্ট্য একবার ওরা বলে শত শত ভালো ভালো তীর্থ গিয়েছেন। গেলে পরে মাসে কালী পুজো হচ্ছে, তো কালী পুজো যারা করছেন তারা দেশে মহানবীকে অনুরোধ করলেন যে একটু চলেন আমাদের উপরে যদি যেতেন তাহলে আমরা একটু শুনেছি। উনি বললেন আমি তো বৈষ্ণব, কী করে যাই, চলেন যাই। তারপর গেছেন, বিশ্রাম করতেছিলেন, কিন্তু কালী পূজায় গেছেন। যাওয়ার পরে উনি একদিকে তাকিয়ে আছেন, দেখতেছেন কালী পূজা। দেখতে দেখতে কি হলো, মা কালী তো সেবা শ্যাম বর্ণ। দেখতে দেখতে দেখা গেল এই শ্যাম বর্ণ গৌরবর্ণ হয়ে গেল আস্তে আস্তে। কারণ উনি বসে বসে গৌর চিন্তা করতেছিলেন, গৌরাঙ্গ চিন্তা করতেছিলেন।